আমি ডক্টর নীলাঞ্জনা মিত্র। করোনার সময় থেকে মানসিক হীনমন্যতা আরো বেড়েছে। বলতে গেলে আমরা ওই একটা কথা আছে না, ৮ থেকে ৮০, আমাদের সারা জীবনই আমাদের সাথে চলে। নিউজ পেপারেও কোনো ঘটনা হলো এবং সেখানেও কিন্তু অনেক আমরা সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন দেখতে পাই। হার্ট অ্যাটাকের আগে যদি কোনো কিছু শোনা যায় সব থেকে বেশি, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাকটা কেন হয়? এরপরে কি হবে এই জিনিসটা নিয়ে আমার ব্রেথলেসনেস তৈরি হচ্ছে, আমি হয়তো অজ্ঞান হয়ে গেলাম। থেকে বড় কথা হচ্ছে সিমটম। আমার হয়তো প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে, সেটা আমি বডিলি কিভাবে বুঝছি? আমার পেটে ব্যথাও হচ্ছে, বা হয়তো আমার হাত ঘামতে থাকছে। সোকল নর্ম থেকে যখনই একটা বিহেভিয়ার একটু ডিভিয়েট করছে, তখনই ভাবছি যে সেটা একটা কোনো পাগলাম। বর্তমান সময়ে আমাদের মনটা নিয়ে আমরা খুব চিন্তিত। আপনার মন ভালো আছে তো? এই কথাটা তাই আপনি শুনে থাকবেন। আর এই বিষয়ে যখন কথা ওঠে, তখন আমাদের এই নবপ্রজন্মের মানে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কতটা মন নিয়ে চিন্তিত, মানে সাইকোলজিক্যালি কতটা স্টেবল রয়েছে, সেই বিষয়ে জানার জন্য আজকে আমাদের সাথে রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে মুখোমুখি ডক্টর নীলাঞ্জনা মিত্র। আর অনেক, অনেক স্বাগত জানাবো তাকে। কিন্তু তার আগে আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকে আমরা মনের খবর নেব। কেমন আছেন প্রথমত? আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? ওই যে ভালো থাকার রাস্তাটা খোঁজার জন্য আজকে আপনার সাথে মুখোমুখি হয়েছি। তাহলে আ খুবই প্রাসঙ্গিক আজকের আমাদের এই ইন্টারভিউ সেশনটা। একদমই। আর যদি জানতে চাই প্রথমত বিষয়টা হচ্ছে যে এই যে আ সাইকোলজি বর্তমান সময়ে মানুষের মুখে, মুখে এই বিষয়টি ছড়িয়ে গেছে। আমি স্টুডেন্টসের সাবজেক্টের বিষয়ে আসবো। মানে যেটা একদম তত্ত্বের বিষয় যেটা, সেই তাত্ত্বিক বিষয়ের থেকে বাইরে গিয়ে যেটা ক্লিনিক্যালি বিষয়, সেই ক্লিনিক্যালি বিষয়টা একটু জানার চেষ্টা করব। যে হোয়াট ইজ সাইকোলজি? সাইকোলজি, এই যে আপনি ১ম এ কথাটা বললেন যে মানে সবার মুখে, মুখে কথাটা শোনা যায়। এবং আজকাল দেখবেন নিউজ পেপারেও কোনো ঘটনা হলো এবং সেখানেও কিন্তু অনেক আমরা সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন দেখতে পাই, যে কোনো হত্যাকাণ্ড, তার পেছনের মোটিভ কি, কি ব্যাপার। তো সাইকোলজি মানে বলতে গেলে আমরা ওই একটা কথা আছে না, ৮ থেকে ৮০, ঠিক সেরকম এটা হচ্ছে ঠিক ভ্রমণ সঙ্গীর মতন। আমাদের সারা জীবনই আমাদের সাথে চলে। এটা বেসিক্যালি হচ্ছে স্টাডি অফ হিউম্যান মাইন্ড আর বিহেভিয়ার। তো আমরা যেই অ্যাকশনস গুলো করছি, যেই কাজগুলো করছি, সেইগুলো কেন করছি, সেই জিনিসটাই খুঁজে বার করা হচ্ছে সাইকোলজি স্টুডেন্টসদের কাজ। অ্যাকশনস আমরা করছি অনেক রকমের। সেটা কেন করছি, why behind those what, সেটাই হচ্ছে সাইকোলজির কাজ। প্যান্ডেমিক সিচুয়েশন থেকে যদি আসি, করোনার সময় থেকে আ মানসিক হীনমন্যতা আরো বেড়েছে। এই জায়গাটায় আপনি কি বলবেন? যে মানসিক হীনমন্যতার জন্য আ এই প্যান্ডেমিক সিচুয়েশনস আরো যেন মানুষকে নিউক্লিয়ার তৈরি করে দিয়েছে। আরো যেন একাকিত্ব বৃদ্ধি করে দিয়েছে। এটা কি ঠিক? প্যান্ডেমিক সিচুয়েশন এর অ্যাকচুয়ালি বোথ প্রস অ্যান্ড কনস আছে। একাকিত্ব যেরকম তৈরি করেছে, তার সাথে সাথেও কিন্তু মানুষের জীবনে প্রায়োরিটি কি সেটা বুঝতে খুব সাহায্য করেছে। কারণ তখন ওই যে যেরকম একরকম একটা জীবন ছন্দে চলতো, হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গিয়ে সবাই গৃহবন্দী। এবার এই যে গৃহবন্দী, তখন কি তারা শুধু তার বেসিক ফ্যামিলি, যাদেরকে যাদের ছাড়া তাদের জীবন চলবে না, তাদের সাথে থাকছে। এজন্য প্রায়োরিটিটা বুঝতেও খুব সুবিধা হয়েছে এবং তার ফলে কোয়ালিটি অফ রিলেশনশিপ অনেক ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভও করেছে। ক্লিনিক্যাল সাইকোলজি, সেই ক্লিনিক্যাল সাইকোলজি থেকে যদি একটু সরে আসি আমরা, তাহলে সবথেকে বড় বিষয় হচ্ছে যে এবার স্টাডির জায়গাটায় ঢুকছি, আমাদের পড়াশোনার বিষয়। আমাদের এই ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা সাইকোলজি ডিপার্টমেন্টে রয়েছে বা যারা আসতে চাইছে, তারা কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে? আ আপনার প্রশ্ন থেকেই একটা খুব পপুলার বিলিফ যেটা উঠে আসলো, সেটা হচ্ছে যে আমরা সাইকোলজি যখনই বুঝি তখনই শুধু ক্লিনিক্যাল সাইকোলজিই ভাবি আপাত দৃষ্টিতে। বাট সাইকোলজির এই ব্রাঞ্চটা, এটা বেসিক্যালি মানে একটা গাছের অনেকগুলো শাখা-প্রশাখার মতন।
মানে শুধু ক্লিনিক্যাল সাইকোলজি তাতে নেই। তার মধ্যে আরো বিভিন্ন ধরনের আছে। ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে যেখানে আমরা মেন্টাল ডিসঅর্ডার বুঝছি, সেখানে থেরাপিউটিক ইন্টারভেনশন দিয়ে সেটা সারাচ্ছি। কাউন্সেলিং সাইকোলজি আছে যেখানে ডে টু ডে আমার যেই অসুবিধাগুলো হচ্ছে, এভরিডে চলতে গিয়ে যেই অসুবিধা হচ্ছে, স্ট্রেসার বাড়ছে, সেগুলো কিভাবে কমাতে পারি সেইটা দেখছি। এখন যেরকম ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি, যেটা চাকরির ক্ষেত্রে যেটা খুবই প্রয়োজনীয় সেটা আছে। আ তারপরে হচ্ছে স্পোর্টস সাইকোলজি, এটাও খুব বেড়েছে। তো আমাদের ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়তে আমরা মাস্টার্স যে কোর্সটা আমাদের এমএ আর এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজি। তো ২ বছরের এই কোর্স এবং ১ম ইয়ারে ফার্স্ট ইয়ারটা বেসিক্যালি জেনারেল সাইকোলজি, যেখানে এই সব ধরনের বিভিন্ন ব্রাঞ্চেস নিয়ে পড়ানো হচ্ছে। অ্যাপ্লাইড কগনিটিভ সাইকোলজি থাকছে, তাতে পার্সোনালিটি থাকছে, সোশ্যাল সাইকোলজি থাকছে, রিসার্চের অনেক কিছু পার্ট থাকছে এবং সেকেন্ড ইয়ারটা হচ্ছে স্পেশালাইজেশন এর জায়গা। যখন আ অনেক রকম স্পেশালাইজেশন আছে এবং তার মধ্যে যেটা খুবই আ সব স্টুডেন্টদের কাছে খুব প্রিয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি। তো সেই স্পেশালাইজেশনটাই আমরা এখানে দিয়ে থাকি এবং সেখানে আমাদের অনেক স্টুডেন্ট খুব ইচ্ছার সাথে, আনন্দের সাথে পড়াশোনা করে। যাক তাদের মন ভালো রাখার দায়িত্ব এটা আমাদের ইউনিভার্সিটির এবং আপনাদের সবথেকে বড় কথা। আ স্টুডেন্টস এর জায়গায় যদি আসি, ছাত্রছাত্রীদের দিকে বহু ক্ষেত্রে দেখা যায় একটা বিষয় সেটা হচ্ছে মানসিক হীনমন্যতা এই পড়াশোনা বা এই ব্যস্ততার জীবন, কর্মব্যস্ত জীবনের মধ্যে একটা মানসিক হীনমন্যতা তৈরি হয়। এটা কেন? মানে এটাকে সর্ট আউট করা যায় কিভাবে? এটাকে আ এর থেকে নিস্তার পাওয়ার একটা রাস্তা যদি বলেন? জিনিসটা হয়েছে যে এখন এই যে আপনি বলছেন নিউক্লিয়ার সেটআপ একটা, এবার কারোর মন খারাপ হলো, সে ঠিক বুঝে উঠতে পারে না কাকে গিয়ে বলব। কাউকে যদি বলিও সেখানে যদি কেউ আমাকে জাজ করে, এই ফিয়ার অফ জাজমেন্ট, আমাকে কি চোখে দেখবে, কিভাবে ভাববে, এইটার থেকে কিন্তু আরো বেশি মানুষ নিজেকে গুটিয়ে ফেলছে এবং যার ফলে কিন্তু হীনমন্যতা তৈরি হচ্ছে। আর জেন জিদের মধ্যে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিহেভিয়ার লক্ষ্য করে দেখেছি। সেটা হচ্ছে যে যখনই মন খারাপ লাগছে বা হয়তো সেলফ এস্টিম লো হচ্ছে, এআই কে জিজ্ঞেস করছি, ChatGPT তে জিজ্ঞেস করছি। তো সেইখানে সবসময় ঠিক উত্তর পাচ্ছি না এবং পেলেও সেটা তো টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে না। মানে এখন আমরা যেরকম একটা কনভারসেশন করছি। একদম। তো এই কনভারসেশনটা খুব দরকার এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে সবাই কিন্তু চায় যে তার কথাটা ব্যক্ত করুক এবং কেউ খুব শুনুক সেই জিনিসটা। হুম। তো এই লিসনিং অ্যাটিটিউডটা যদি তৈরি করা যায়, মানে আমরা স্টুডেন্টদেরকে যখন মাস্টার্স এর কোর্সে যখন পড়াশোনা পড়াইও, কয়েকটা বেসিক জিনিস শুরু থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে, এক হচ্ছে একটা এমপ্যাথেটিক এনভায়রনমেন্ট। আমি যদি নিজেকে আরেকজনের জায়গায় না রেখে বুঝতে পারি, আমি কিন্তু ক্লায়েন্ট দেখার ফলে তখন গিয়ে পারব না সেইভাবে। তো ১ম এ সিম্প্যাথি, তারপরে গিয়ে এমপ্যাথি ডেভেলপমেন্ট এবং একটা সেফ স্পেস তৈরি করা। এখানেও যখন ক্লাসে ওরা পড়াশোনা করছে, বিভিন্ন রকম স্টুডেন্ট বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। তো সেখানে গিয়েও যদি ওখানেও ওরা একটা জাজমেন্ট ফ্রি সেফ স্পেস তৈরি করতে পারে, তাহলে কিন্তু ১ম এ নিজেদের জন্য ওরা সেই ভালো জায়গাটা তৈরি করছে। পরবর্তীকালে সেটা কিন্তু বাকি অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট হোক, নিজেদের অন্য জায়গায় সেটা কিন্তু আরো ইজিলি তৈরি করে দিতে পারবে। তো এই সেফ স্পেসটা যত আমরা তৈরি করতে পারবো এবং একটা জাজমেন্ট ফ্রি এনভায়রনমেন্ট, তত কিন্তু হীনমন্যতার জায়গাটা কমবে। এরই সাথে পারস্পরিক একটা সম্পর্ক উঠে আসে। আ খুব প্রচলিত একটা কথা বর্তমান সময়ে যদি দেখা যায়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। মানসিক হীনমন্যতায় এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা আ এখনো হয়তো অনেক স্টুডেন্টস বলুন বা আমাদের সাধারণ মানুষ বলুন, এটা আমরা বুঝে উঠতে পারি না। যে হঠাৎ করে একটা ডিসঅর্ডারে চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই জায়গাটা যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, ১ম এই এই ক্ষেত্রে বলব হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার একদম একটা ব্রড টার্ম। হুম, হ্যাঁ? এবার অনেকে সেটাকে খুব কনফিউজ করে ফেলে হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার এর সাথে। পার্সোনালিটি ডিসঅর্ডার একটা পার্ট অফ সাইকোলজি ডিসঅর্ডার। আপনি যেহেতু এই বিষয়ে অনেক জানেন বলেই একদম ঠিক জায়গাটাই বলেছেন। তো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এর মধ্যে অনেক রকম জিনিস করে, যেরকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি যেটা আমরা প্রায় শুনে থাকি এবং বিভিন্ন রকম পার্সোনালিটি ডিসঅর্ডারও। তো এই আমাদের ধরুন অনেকেই বলবে যে আমার না খুব আ anxiety হচ্ছে। কিরকম মনে হচ্ছে পরীক্ষা দিতে পারবো না, একদম পারছি না, আমি না পরীক্ষা দিতে যাব না। একটা সিঙ্গল এপিসোড। এই সিঙ্গল এপিসোড থেকেই কি আমরা বলতে পারি যে ওর anxiety disorder আছে? না।
ইউজুয়ালি যেটা হয় হচ্ছে যখন ৬ মাস বা তার বেশি একখানা কোনো জিনিস বা কোনো থট আমাকে প্রচণ্ড ট্রিগার করছে এবং তাতে আমার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, তখন গিয়ে সেটা একটা ডিসঅর্ডারের পর্যায়ে পৌঁছাচ্ছি। তারপরে গিয়ে দেখতে হবে যে সেটা কি ডিসঅর্ডার এবং সেটা কিভাবে আমার ডে টু ডে লাইফকে ইমপ্যাক্ট করে। আর এটা সবথেকে বড় কথা বলতে গেলে শরীরের কোনো একটা সিম্বলিক বা কোনো একটা ইন্ডিকেশন কি মেনশন করে? একদম সাইকোলজির জিনিসটাই হচ্ছে এটা কিন্তু মাইন্ড অ্যান্ড বডি রিলেশন আছে, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে বলি সাইকোসোম্যাটিক। সাইকো হচ্ছে দ্য সাইকোলজিক্যাল পার্ট অ্যান্ড সোমা ইজ দ্য বডি। তো আমার হয়তো প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে, সেটা আমি বডিলি কিভাবে বুঝছি? আমার পেটে ব্যথাও হচ্ছে খুব, বা হয়তো আমার হাত ঘামতে থাকছে, বা আমি কনস্ট্যান্টলি ঘামছি। এই জিনিসটা দিয়ে এইভাবেই কিন্তু আমাদের মনের সাথে বা ব্রেনের সাথে আমাদের বডিলি রিঅ্যাকশনসগুলো কিভাবে ইনভলভড আছে। মানে এগুলো সবথেকে বড় কথা হচ্ছে সিম্পটম। সিম্পটমস। সেই সিম্পটমসগুলোকে যদি আমরা যত আর্লি আইডেন্টিফিকেশন করব, মানে আমার হয়তো কিচেনে আমি ধোঁয়া দেখলাম, এবার এই ধোঁয়া দেখে আমি কিছু করলাম না। তারপরে গিয়ে যখন দপদপ করে আগুন জ্বলছে, তখন গিয়ে আমি দেখলাম যে আচ্ছা না, এবার তো আমাকে দমকল ডাকতে হবে। তো আমি কি বাড়িয়ে দিলাম। যখন আমার ইনিশিয়াল সিম্পটমসগুলো শুরু হচ্ছে, তখনই যদি আমি এই ট্রিগারগুলো বুঝতে থাকি এবং আমি একটা প্রফেশনাল হেল্প নেওয়ার কথা ভাবি, তাহলে গিয়ে কিন্তু আমার অনেক আর্লি সেই জিনিসটার ইন্টারভেনশন হচ্ছে এবং সারার ক্ষমতাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে। কাউন্সেলিং এর বিষয়ে যেটা বলছিলেন, এই কাউন্সেলিং এ প্রতিকার করাটা কতটা সম্ভব? একটা মানুষকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসা। আর স্বভাবতই এটা একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্ন একবারে দুটো করে রাখি। সেটা হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট এর কাছে আমরা সবার আগে ছুটে যাই। আ মানে আমরা ভেবে ফেলি বোধহয় আ মনের রোগ এবং পাগলামো দুটো এক জায়গায় চলে যাচ্ছে। সত্যি কি তাই? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। থ্যাংক ইউ এটা করার জন্য। আমরা অনেকেই ফিল করি সেই এটা বিষয়টা। খুব প্রাসঙ্গিক প্রশ্ন। মানে জিনিসটা হয় হচ্ছে আমরা কিন্তু সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টে খুব কনফিউজড হয়ে যাই। হ্যাঁ? আর হচ্ছে যেকোনো রকম সো কল্ড নরম থেকে যখনই একটা বিহেভিয়ার একটু ডিভিয়েট করছে, তখনই ভাবছি যে সেটা একটা কোনো পাগলামো। হুম। এবং বুঝতে পারি না সাইকিয়াট্রিস্টের কাছে যাব না সাইকোলজিস্টের কাছে যাব, নাকি থেমে থাকবো, কাউকে বলব না সে বিষয়ে, কি করব? ফার্স্টলি যে ডিফারেন্সটা বিটুইন আ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড সাইকোলজিস্ট, সেটা হচ্ছে যে সাইকিয়াট্রিস্ট হচ্ছেন এমবিবিএস করে, এমডি স্পেশালাইজেশনে তাদের হচ্ছে সাইকিয়াট্রি, যারা মেডিসিন দিতে পারছে। আর সাইকোলজিস্টের ক্ষেত্রে হচ্ছে তাদের গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি হলো, মাস্টার্স ইন সাইকোলজি হলো এবং তারপরে হয়তো আরো পড়াশোনা এমফিল, পিএইচডি সেইগুলো। এবার সেখানে তারা কি করছে? যেকোনো ডিসঅর্ডারের তাদের সিম্পটমস গুলো বুঝছে এবং সেই সিম্পটমস গুলো বুঝে ১ম এ হয়তো আ একটা সাইকো এডুকেশন বা কাউন্সেলিং সেশন এবং ফলোড বাই থেরাপি। বিভিন্ন রকম ডিসঅর্ডারের জন্য বিভিন্ন রকম থেরাপি আছে। এবং সাইকোলজিস্ট তখন বুঝছে যে কতটা লেভেল অফ আ মানে কন্ডিশনটা কতটা বেশি। ধরুন কারোর হয়তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে, ওসিডি আছে, বারবার আমি হাত ধুচ্ছি গিয়ে। এবার সেটা কতটা লেভেলে বেশি, তখন আমার একজন সাইকিয়াট্রিস্টও রেফার করতে হবে এবং মেডিসিন রিকোয়ার্ড কিনা। তাই সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্ট বেসিক্যালি কিন্তু মানে একটা তালমেল মিলিয়ে চলে। সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিস্ট সাইকোলজিক্যাল মেডিসিন এটা যখন আপনি বললেন, তখন একটা বিষয় উঠে আসে আমাদের একটা চিরাচরিত ধারা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে সাইকোলজিক্যাল মেডিসিন মানে একদম পুরো গতানুগতিক যতদিন বাঁচবো ততদিন এই মেডিসিনটাকে নিতে হবে। এটা কি ঠিক? না, এইটার ক্ষেত্রে হয় হচ্ছে সবাইকে কিন্তু প্রথমত সাইকোলজিক্যাল মেডিসিন খেতে হচ্ছে না। ১ম ধাপ হচ্ছে এটা। কিছু ক্ষেত্রে যেরকম আগে বলছিলাম যে যদি প্রয়োজন হয় তাহলে মানে সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে মেডিসিন খাচ্ছেন এবং এইটার ডোজেজ একটা দেওয়া হলো। যদি রিকোয়ার্ড হয় একটু বাড়ানো হলো। তারপর সিম্পটমস যখন কমছে তখন কিন্তু সেই ডোজেজটা আবার কমানো হচ্ছে এবং একটা সময় গিয়ে আসে যে যখন আর সাইকিয়াট্রিক মেডিসিন হয়তো কন্টিনিউ করতে হচ্ছে না। বাট তার জন্য কিন্তু সাইমালটেনিয়াসলি খুব দরকার যে থেরাপি সেশনস তারা ঠিক মতন কন্টিনিউ করছে। সে কারণেই সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুটোর একটা তাল মেলে জিনিসটা এগোনো খুব প্রয়োজনীয়। শুধু সাইকোলজিস্ট দেখালাম এবং সেখান থেকে গিয়ে কখন প্রয়োজন সাইকিয়াট্রিস্টকে দেখানো, সেটা সাইকোলজিস্ট খুব ইজিলি ডিটারমাইন করে বলতে পারে। বা শুধু সাইকিয়াট্রিস্ট দেখালাম, একদম কোনো রকম থেরাপি নিচ্ছি না। হয়তো আমার মেডিসিন খেয়ে আমার ঘুম হচ্ছে। কিন্তু সেটা কতদিন? আমার কিন্তু ওই থটস গুলো কাজ করছে মাথায়, যে আমার ভয় লাগা বা আমি যে ভয়টা পেতাম সেগুলো চলছে। এই থটস গুলো নিয়ে তো আর কেউ কাজ করল না। সেটাই কাজ করার জায়গা ছিল হচ্ছে সাইকোলজিস্টে।
ওকে। তাই জন্য এই তালমেলটাও খুব দরকার এবং এই ধারণাটাও খুব ভুল যে একবার আমার সাইকিয়াট্রিক মেডিসিন শুরু হলো মানে সেটা আমি আজীবন খেতে হবে, সেটাও কিন্তু নয়। মানে এটা কখনোই চিরাচরিত আপৎকালীনভাবে চলবে না। আর এই জায়গায় একটা থেমে যাওয়ারও মানে বন্ধ হয়ে যাওয়ারও একটা সময়সীমা রয়েছে। আরো একটা বিষয় উঠে আসে সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক। বর্তমান সময় মানে হার্ট অ্যাটাকের আগে যদি কোনো কিছু শোনা যায় সবথেকে বেশি সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাকটা কেন হয়? যদি বেসিক্যালি বলি। এখন একদম ঠিক বললেন আপনি। মানে এখন দেখবেন ছোট, ছোট বাচ্চাদের মধ্যেও এই কথাটা আসছে যে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। আ বিশেষত যেটা হয় যে আ অনেক ক্ষেত্রেই আমার হয়তো একটা কোনো অসুবিধা হচ্ছে এবং সেই অসুবিধাটা আমি চেপে রাখছি। মা-বাবা দুজনে ওয়ার্কিং। আমি বন্ধুদের মধ্যেও ওই আমার সেই বন্ডিংটা তৈরি হচ্ছে না। আমি কাউকে যে একটা বলবো আমার কথাটা, এই যে লিসনিং মাইন্ড এর কথাটা বলেছিলাম, সেই জায়গাটা কিন্তু ভরসা করে বলতে পারছি না। এবং নিজের মধ্যেই চাপা রাখতে, রাখতে একটা সময় গিয়ে কি হচ্ছে আমার ব্রেথলেসনেস তৈরি হচ্ছে। আমি আর কোপ করতে পারছি না। আগে হয়তো বলে দিলে আমি হয়তো একটা কি করতে হতো সেই জিনিসটা বুঝতে পারতাম। না বুঝে এখন গিয়ে একদম আমি হয়তো অজ্ঞান হয়ে গেলাম বা আর পারলাম না, পরীক্ষাটা দিতেই পারলাম না। এই জিনিসগুলো হচ্ছে। খুব বেড়ে গেছে। সেই কারণে আমরা বলি ছোটদের ক্ষেত্রে আমরা যখন অনেক স্কুল ভিজিটস এখান থেকেও করাই, তখন অনেক ক্ষেত্রে আমরা প্যারেন্টাল সেশনস নিই। এই প্যারেন্টাল সেশনস গুলোয় জিনিসটা হয় হচ্ছে যে কখন একটা বাচ্চা রেগুলারলি স্কুলে যাচ্ছে, আসছে হয়তো দিনের শেষে কি হোমওয়ার্ক করা হয়েছে এই অবধি কথা হয়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু প্যারেন্টাল সেশনস গুলো আমরা বলি যে সময় সবার কাছেই খুব কম। কিন্তু যতটা অল্প সময় দিতে পারলেও আমার ছেলেমেয়েদের সাথে কতটা কোয়ালিটি অফ দ্য রিলেশনশিপটা খুব ইম্পোর্টেন্ট। মানে হয়তো আমি ছেলের সাথে বা মেয়ের সাথে গল্প করছি, গল্প করতে, করতে হয়তো আমি মোবাইল দেখছি। তাহলে আনডিভাইডেড অ্যাটেনশন হয়ে যাচ্ছে। ও কিন্তু পাচ্ছে না পুরোটা সময়। তখন আমি যখন ওকে সময় দিচ্ছি পুরো সময়টাই যদি আমি ওকে দিতে পারি। এইটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। তার মানে বলতে চাইছেন যে সোশ্যাল মিডিয়া একটা বড় এফেক্ট ফেলছে সাইকোলজির দিকে? সোশ্যাল মিডিয়া সত্যি কথা বলতে এর বোথ পজিটিভ নেগেটিভ আছে। হ্যাঁ, এবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে যেরকম একটা ছোট্ট উদাহরণ দিই। মানে আমরা সকালবেলা ধরুন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই অনেক অ্যাডোলেসেন্টস এর মধ্যে বা আমাদের মধ্যে যে জিনিসটা দেখা যায়, অ্যালার্ম বাজলো ঘুম থেকে উঠলাম। অ্যালার্ম অফ করার পরেই আমি ইমিডিয়েটলি চা খেতে, খেতে হয়তো স্ক্রল করছি। বা হয়তো আমি লাস্ট কি আপডেট দিয়েছি সেটার কটা লাইক পড়েছে। বা হয়তো কে লাইক করলো, আমার সেই বন্ধুটার কি লাইক মানে সেখানে লাভ রিঅ্যাক্ট করলো কিনা। এই যে জিনিসগুলো যখন আমি দেখছি সকালে কিন্তু আবার নিজের সাথে সময় কাটানো। সারাদিন চলবে আমি নিজের সাথে যেই সময়টা কাটাবো সেটাও কিন্তু আমি আরেকজনের হাতে অজান্তেই তুলে দিলাম। তার ফলে গিয়ে কি হচ্ছে আমার ভালো থাকাটা কিন্তু আরেকজনের হাতে চলে যাচ্ছে। সে একটা লাভ রিঅ্যাক্ট দিল কিনা, সে একটা স্পেসিফিক কমেন্ট করলো কিনা, সে অ্যাকনলেজ করলো কিনা আমার এই পোস্টটাকে, আমার পুরো ভালো থাকাটা আমি অন্য কারোর হাতে তুলে দিচ্ছি। সেই জায়গাটা আমি বলব যে এই জায়গাটা যদি আমরা একটু মাইন্ডফুলি স্ক্রিন টাইমটা ইউজ করি এবং আরেকটা কথা হচ্ছে একটু ডিজিটাল ডিটক্স যদি আমরা করি। যারা ওয়ার্কিং প্রফেশনালস আছে তাদের মধ্যে কি হয় যে আমরা সবসময় WhatsApp বা ইমেইলে খুব আ অ্যাভেইলেবল থাকার চেষ্টা করি যে এই হয়তো একটা কোনো ইম্পোর্টেন্ট ইমেইল আসবে বা এই হয়তো একটা WhatsApp এ ইম্পোর্টেন্ট নোটিস আসবে। কিছু ক্ষেত্রে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে যে নোটিফিকেশন অফ করে রাখা। কারণ এখন নিউ রিসার্চে যেটা দেখা যায় যে আমাদের মেক্সিমাম ক্ষেত্রেই হয় হচ্ছে প্রচন্ড ইনঅ্যাটেনশন। হয়তো আমি এই মুহূর্তে এখানে বসে আছি কিন্তু আমার মাথা কিন্তু অন্যদিকে ঘুরছে। ওয়ান্ডারিং মাইন্ড। এবং যেটা হয় হচ্ছে আমি একটা জিনিস কাজ করছি। কাজ করতে, করতে আমার টিং করে মোবাইলে আওয়াজটা হলো। তক্ষুনি আমি তাকাচ্ছি। আমি হয়তো সেখানে রিপ্লাইও দিলাম না। কিন্তু আমার এই যে অ্যাটেনশন চ্যাট ড্রিফট হলো, গ্রুপগুলো। চ্যাটস গ্রুপগুলো আমি একটা হয়তো নোটিফিকেশন দেখলাম বা কিছু একটা দেখলাম। আচ্ছা এটা ঠিক আছে পরে রিপ্লাই দেব দিয়ে আবার আমি আমার কাজে ফিরলাম। ঠিক। এর ফলে কি হচ্ছে এই যে কয়েক সেকেন্ডের জন্য আমি যে তাকাচ্ছি তার ফলেও কিন্তু আমার ১০ থেকে ১২ মিনিট আমি যেই কাজটা করছিলাম তাতে আমি পিছিয়ে পড়ছি। এবং আমার ব্রেইন কিন্তু খুব অল্প, অল্প সময়ের জন্য কাজ করতে সক্ষম হচ্ছে। যে কারণে আমাদের রিল দেখার প্রবণতা বেড়েছে। আমাদের যদি বলা হয় যে কয়েকটা পেজ পড়ো, পড়া কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু একটা রিল দেখো খুব ইজিলি আমরা স্ক্রল করতে থাকবো। কারণ প্রতি মুহূর্তে আমরা জানি যে এই রিলে একটা পেলাম, আবার একটুখানি রিওয়ার্ড পেয়ে গেলাম, আবার নেক্সট রিলে চলে যাচ্ছি। ধৈর্যটা কোথাও হারাচ্ছি। ধৈর্যটা হারাচ্ছে এবং এই জিনিসটা আমাদের অ্যাডাল্টসদের মধ্যেও যেরকম দেখা যাচ্ছে, এই জিনিসটা কিন্তু ছোট ছেলেমেয়েদের মধ্যেও স্কুলে
প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। মানে অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের কাছে ক্লায়েন্টস আসছে যে ও না অনেকক্ষণ ধরে পড়তে বসছে না বা কোনো কাজে ও সময় দিচ্ছে না। এই উঠে পালিয়ে গেল। ওকে যখনই লেখাতে বসছি ও আর ১ টা ওয়ার্ড ২ টো ওয়ার্ড লিখে এই পালিয়ে গেল। এই অ্যাটেনশন ডেফিসিট থেকে আমাদের হাইপার অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে এবং সেটা কোথাও ওই অ্যাডাল্টস থেকে কিন্তু ছেলেমেয়েদের মধ্যেও ট্রান্সমিটেড হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আরো একটা বিষয় উঠে আসে। সেটা হলো যে এই যে হাইপার টেনশন এটাও বর্তমান সময়ে দেখা যায় যে স্কুল কলেজে আ একটা র‍্যাগিং এর যে প্রবণতা সেটা অ্যান্টি র‍্যাগিং এর প্রোটেস্ট হচ্ছে। এখন বিভিন্ন দিকে সচেতনতা হচ্ছে, সবকিছু চলছে। কিন্তু তবুও আ একটা ছেলে বা একটা মেয়ে একটা সাইডে বসে রয়েছে ১০ জনের থেকে আলাদা হয়ে। বা হয়তো কোনো একটা জায়গায় আড্ডা চলছে, কিন্তু সকলেই একসাথে রয়েছে। কিন্তু সকলের হাতেই কিন্তু সোশ্যাল মিডিয়া। সত্যি কি এই জায়গাটা মেন্টালি কোনো একটা এফেকশন ফেলে? অ্যাবসোলিউটলি। ১ম এ আপনি যেহেতু অ্যান্টি র্যাগিং এর কথা বললেন, সেই ক্ষেত্রে বলি আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং উইক খুব ভালোভাবে পালন হয় এবং সেখানে আমরা শুরু থেকেই ফার্স্ট ইয়ার স্টুডেন্টস এবং যেই স্টুডেন্টসরা এত বছর ধরে পড়াশোনা করছে সবার কাছেই আমরা বিভিন্ন রকম শুধু সেমিনার, ওয়ার্কশপ নয়, আমরা তাদের সাথে গ্রুপ সেশনস এইরকমও নিয়ে থাকি। তাদের দিকের বক্তব্য শোনার চেষ্টা করি যে কি করলে আমরা আরো বেশি আ ক্যাম্পাসকে আরো বেশি একটা হ্যাপি ক্যাম্পাস আমরা তৈরি করতে পারবো। তো আপনার যে প্রশ্নটা ছিল যে একসাথে হয়তো অনেকজন বসে আছে। কিন্তু সবারই হাতে মোবাইল। হুম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি মানে ওটা রিয়ালিটি না, ওটা একটা রিল লাইফ। আমরা রিয়ালিটিতে যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবো তত বেশি কিন্তু আমাদের এই মোবাইলে কিছু দেখবো সেটার প্রবণতাটা কমবে। যে কারণে আমাদের অনেক অ্যাক্টিভিটি কিন্তু আমরা ইউনিভার্সিটিতে ইন্ট্রোডিউস করি। যেরকম ড্রামা ক্লাসেস বলুন, আমাদের থিয়েটার ওয়ার্কশপস হয়, ড্রামা ক্লাসেস হয়, মিউজিক ক্লাসেস হয়। তার মানে তারা শুধুমাত্র যে পড়াশোনা করতে আসছে তা নয়। পড়াশোনা করছে তার সাথে, সাথে যত এইরকম অ্যাক্টিভিটিস এ ইনভলভড হবে তত কিন্তু তাদের এই এক্সট্রা এনার্জিটা চ্যানেল আউটও হবে এবং তারা রিয়াল লাইফ সিচুয়েশন এ কিভাবে ডিল করতে হয় শুধু পড়াশোনা করে কিন্তু হয় না। তার সাথে, সাথে আমার ইমোশনাল এক্সপ্রেশন কিভাবে আমি করব, সেই জিনিসগুলোতেও অনেক বেটার তারা কোপ করতে পারবে। আরো একদম আ যদি ৩ টে কথায় আসি, সবথেকে বড় কথা হচ্ছে যে আ এখান থেকে স্টুডেন্টসদের ক্যাম্পাসিং। আর ক্যাম্পাসিং এর জায়গায় সবথেকে বড় জিনিস যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে আ তাদের একটা আ চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে একটা কনফিডেন্স লেভেলের একটা অভাব কোথাও তৈরি হয়। সেই অভাব বোধটাকে কিভাবে তারা আ পুনরাবৃত্তি বা ফিরিয়ে নিয়ে আসতে পারবে, সেই অভাব বোধটাকে তারা আ আ সরিয়ে দিয়ে সেই জায়গাটা একটা এমন জায়গা তৈরি করল যেখানে কনফিডেন্স লেভেলটা গ্রো করছে এবং সাইকোলজিক্যালিও কোনভাবে মানে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারছে। এরকম কোনো একটা বিষয় বা এই বিষয়টা যদি একটু জানান? খুব প্রাসঙ্গিক আবারও। এই ক্ষেত্রে দেখবেন যে আমরা আগে হার্ড স্কিলস এর কথা বলতাম। আর এখন বলি হচ্ছে সফট স্কিলস এর কথা। ঠিক সেরকমই আমরা সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের জন্য আমরা যেরকম ২ বছরের রেগুলার কোর্স আছে সেরকম পড়াশোনা করানো হয়। সেখানে তারা পুরো সাবজেক্ট নলেজটা পাচ্ছে। এবার এই সফট স্কিল বিল্ডিং সাইকোলজির ক্ষেত্রে যেটা করানো হয় হচ্ছে যে ওদের কোনো চাকরির ক্ষেত্রে আমাদের কি লাগে যে একটা বেসিক কমিউনিকেশন। হয়তো যে একদম ইন্ট্রোভার্ট স্টুডেন্ট অতটা কথা বলতে পছন্দ করে না, বলতে ইচ্ছে করছে না। সেও যাতে নিজের কথাটা যতটা প্রয়োজন সে যেন অ্যাসার্টিভলি বলতে পারে। তো এই কমিউনিকেশন বিল্ডিং সেটার আমাদের ক্লাসেস হয়। তারপরে হচ্ছে বিভিন্ন রকম সেমিনার, প্রেজেন্টেশন এর মাধ্যমে যারা এই কনফিডেন্স ল্যাক করছে তারা ইনিশিয়ালি ক্লাসরুম সিচুয়েশন এ বলেই কিন্তু সেই কনফিডেন্সটা ধীরে, ধীরে গেইন করছে এবং আমাদের এখানে অনেক রকম মানে কনফারেন্সেস, ওয়ার্কশপস করানো হয় যেখানে একদম ইউজি লেভেল থেকে স্টুডেন্টরা পেপার প্রেজেন্টেশন করে। মানে আমি ব্যক্তিগত দিক থেকে বলব যে আমার মনে আছে আমার ১ম পেপার প্রেজেন্টেশন আফটার মাস্টার্স হয়েছিল। কিন্তু এইখানে আমরা একদম ইউজি লেভেল থেকে স্টুডেন্টসদেরকে ওভাবেই প্রিপেয়ার করাই যে যাতে ওরা ১ম এই একটা কোনো কনফারেন্সে পেপার প্রেজেন্ট করলে তাদের তখনই কিন্তু ওদের একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। যে এক্সটার্নাল এর সামনে বলছি, সেখানে ফিডব্যাক পাচ্ছি, আমার বন্ধুরাও শুনছে, ডিপার্টমেন্টের বাকি ফ্যাকাল্টিজরা শুনছে। তো এইভাবে আমরা ওই ইনহিবিশনটা যাতে কাটাতে পারে শুরু থেকে সেই জায়গার চেষ্টাটা আমরা করি। প্র্যাকটিক্যাল লেভেলের এই জায়গাটায় দাঁড়ালে পরে নিজের কনফিডেন্সটাও গ্রো হয় সবথেকে বড় কথা এবং আ স্বাতন্ত্র্যভাবে কথাও বলা যায়।
আমি একদম শেষের দিকে আসবো। শেষের দিকে আসতে গিয়ে যে প্রশ্নটা উঠে আসে, সেটা হলো যে ভালো থাকার মন্ত্র, নিজের মনকে ভালো রাখার মন্ত্র। খুব রেলিভেন্ট। মানে আমরা সবাই কিন্তু এইটার উত্তরই খুঁজে পেতে মানে খোঁজার চেষ্টা করি সবসময় যে কিভাবে ভালো থাকবো। তো দেখবেন আমরা ভালো কখন থাকি না? যখন আমরা কোনো জিনিস নিয়ে দুশ্চিন্তা করছি যে কি হবে? এরপরে কি হবে এই জিনিসটা নিয়ে? তার মানে আমি ফিউচার নিয়ে ভাবছি। বা আগের এই ঘটনাটা যদি অন্যরকম কিছুভাবে হতো, হ্যাঁ, এইটা যদি এরকম না করে অন্যরকম কিছুভাবে করতে পারতাম। মানে তার মানে আমি সারাক্ষণই করছি একটা ফিউচার আর পাস্ট এর মধ্যে। সেটার বদলে যদি আমরা প্রেজেন্ট এই মোমেন্টে কি হচ্ছে, সেইটা নিয়ে যদি ভাবতে পারি তাহলে কিন্তু অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং কোপিং হবে টুয়ার্ডস লাইফ। মানে যেটাকে আমরা এখন অনেক ক্ষেত্রে বলি হচ্ছে মাইন্ডফুলনেস। এই মুহূর্তে আমি যে জিনিসটা করছি, হয়তো আমি একটা আইসক্রিম খাচ্ছি, সেই আইসক্রিমটা খেতে খেতে কিন্তু আইসক্রিমের পুরো স্বাদটা আমি নিচ্ছি। তাহলে কিন্তু আমার ওই হ্যাপি হরমোনসও কিন্তু সিক্রিটেড হবে, যে আমার ভালো লাগছে। আমি শুধু কিনলাম খেয়ে নিলাম তা নয়, আমি এই জিনিসটা এই মুহূর্তটাকে উপভোগ করছি। সেটা ভালো হোক, সেটা খারাপ হোক। খারাপ হলেও সেই জিনিসটাতে আমার ধীরে ধীরে কিন্তু টলারেন্স লেভেলটা যদি বাড়ে, আমাদের কিন্তু রেজিলিয়েন্স তৈরি হয়। এবং পরবর্তীকালে যদি কখনো আমরা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়ি, সেই প্রিভিয়াস রেজিলিয়েন্স বিল্ড আপটা কিন্তু আমার আবার হেল্প করে কোপ আপ করতে। তো যেকোনো কাজই আমরা করব যদি আমরা একটু মাইন্ডফুলি করতে পারি। মানে যাই করি না কেন তার পূর্ণ নির্যাসটুকু নিয়ে কাজ করতে হবে। আর সেই জন্যই বোধহয় আমাদের আজকের এই পডকাস্ট সেশনে অনেক কিছু জানা হলো, অনেক কিছু চেনা হলো, অনেক কিছু বোঝা হলো। একটা জিনিস যেটা আমি হাইলাইট করব, যেটা আপনি যখন বলেছিলেন যে আমাদের স্টুডেন্টদের এখানে যেরকম আমরা সফট স্কিলস শেখাই, তো এই অ্যাপার্ট ফ্রম দ্য সেমিনার্স কনফারেন্সেস, একটা যে জায়গাটা আমরা চেষ্টা করি ওদেরকে প্রথম থেকে দেওয়া, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ইন্টার্নশিপ। হ্যাঁ, এই ইন্টার্নশিপগুলো আমরা চেষ্টা করি সেমিস্টার ওয়ান থেকেই দেওয়া। তাহলে কি হয়, সাইকোলজি ফিল্ডে কি আই এম ডিলিং উইথ হিউম্যানস। হুম। এবার এই হিউম্যানসটা আমাদের মানে ফ্রম চাইল্ডহুড টিল ওল্ড এজ। তার মানে বিভিন্ন এজ গ্রুপের সাথে সেটা রিলেটেড। এবার আমরা হয়তো স্কুল ভিজিট করাচ্ছি, কোনো ওল্ড এজ হোমে নিয়ে যাচ্ছি। এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কথা যেরকম আমরা বলছিলাম, সেরকম কোনো মেডিকেল কলেজে, এনআরএস মেডিকেল কলেজে আছে যেখানে ওরা ইন্টার্নশিপ করে, পাভলভ মেন্টাল হেলথ হসপিটাল আছে। এইসব জায়গায় যখন ওরা যাচ্ছে বিভিন্ন রকম কেস স্টাডি করছে, এবং সেই কেস স্টাডি থেকে কিরকম পসিবল মানে থেরাপি ওরা দিতে পারে, কি করতে পারে, সেই কেস ডিসকাশনগুলোর মাধ্যম দিয়েও কিন্তু ওরা খুব ভালোভাবে বুঝতে পারে যে পরবর্তীকালে যদি ওরা ফ্রিল্যান্সিং করে, নিজেরা যদি কোনো প্রাইভেট প্র্যাকটিস করে, কিভাবে এগোবে। মানে এটা পেশার দিকটা একটা নিশ্চিত করে দেওয়ার একটা একদম। ব্যবস্থা করা হচ্ছে। যে স্টুডেন্টরা এখানে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছে, এই বিষয় নিয়ে পড়তে চাইছে, আ সকলেরই সামর্থ্যের জায়গায় পৌঁছয় না। তাদের জন্য কোনো সুযোগ সুবিধার জায়গা যদি তুলে ধরেন? এখানে আমাদের অনেক রকম স্কলারশিপের ব্যবস্থা আছে। যেরকম এসভিএমসিএম আছে, ওয়েসিস আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। তো সেই সব আমরা সব রকম সুবিধা এখানে দিই যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয়, এবং স্কলারশিপ রিলেটেড যেরকম অনেকে হয়তো জানে না সে কি স্কলারশিপে কিরকম কি জিনিস লাগবে বা দিতে হবে। সেইরকম পুরো আমাদের একটা অ্যাডভাইস ডেস্ক আছে যেখান থেকে তারা জানতে পারে, সেই ওরিয়েন্টেশন করানো হয় একদম ফার্স্ট সেমিস্টার থেকেই। এবং যেভাবে আমরা হেল্প করতে পারি স্টুডেন্টদেরকে, আর এখানে আরো বেশি আমরা চেষ্টা করি একটা একদম ফ্যামিলির মতন। আমরা বাড়িতে যেরকম একটা পরিবারের মতন চলি, এখানেও যাতে স্টুডেন্টরা কোথাও গিয়ে, ওরা তো বাড়ি ছেড়েই এখানে অনেকে থেকে পড়াশোনা করে আমাদের এখানে আশেপাশে। তো এখানেও যেন ওরা একটা পরিবারের মতন সেই ফিলিংটা পায়। তো সব রকমের পরামর্শ দেওয়া, ওরা যাতে যেকোনো সময় এসে জিজ্ঞেস করতে পারে। শুধু স্কলারশিপ না, স্কলারশিপ হোক বা এর পরে গিয়ে আমরা কি করতে চাই, কি করতে পারি, আরো সাইকোলজি নিয়ে পড়বো কিনা, নাকি চাকরিতে যাবো, রিসার্চ করবো কিনা, কি রকম করতে পারি, সেই সব রকম একটা ফ্রি স্পেস ওদেরকে তুলে দেওয়া হয়। অসাধারণ। আর সবথেকে বড় কথা হচ্ছে যে স্টুডেন্টসদের উদ্দেশ্যে একদম শেষ সময়ে ডক্টর নীলাঞ্জনা মিত্র কি বার্তা দিতে চায়? স্টুডেন্টসদের উপলক্ষে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেরকম বললাম যে এখানে ওরা একটা পরিবারের মতন ফিলিং পায়। মানে আমাদের পাস আউট ব্যাচ যারা আছে, যারা বেরিয়ে গেছে, তারাও যখন তারা ফিরে আসতে চায় বারবার। মানে এরকম আমি শুনেছি যে বলছে, "ম্যাম আবার যদি ২ বছরের মাস্টার্স করতাম এখানে।" তো
তো সেই হোমলি ফিলিং এবং এটা একটা এক্সপেরিয়েন্সিয়াল গ্রোথ যেখানে মানে ১ম থেকে ওদেরকে হাত ধরে বিভিন্ন রকম নতুন তথ্য তুলে ধরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং বাইরের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাতে ওরা আরো বেশি জীবনে এগিয়ে যেতে পারে এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ সাইকোলজির একটা নাম ওরা সব জায়গায় যেখানে কাজ করবে সেখানে যাতে ওরা প্রাউডলি বলতে পারে। আর আমরাও চাই যে ঠিক এইভাবেই যেন জীবনযাত্রাটা এগিয়ে যায় এবং সুস্থভাবে, সুস্থ মানসিকতাকে সাথে নিয়ে যেন মনটাকে ভালো রেখে ঠিক এইভাবেই ডিপার্টমেন্টকে ভালোবেসে আমরা এগিয়ে যেতে পারি। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।